আসসালামু আলাইকুম। তো তোমাদের আজকের ক্লাসটা আমি নিচ্ছি। তোমাদের আজকে হচ্ছে সরলরেখার লাস্ট ক্লাস হচ্ছে। সো চলো আমরা শুরু করি। আজকের ক্লাসে আমাদের খুব বেশি কিছু নেই। আমরা দুটো জিনিস পড়বো: কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা, এইটা পড়বো। আর তারপরে হচ্ছে আমরা প্রতিবিম্ব বের করা পড়বো। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? ভালো আছো সবাই? স্লাইডে একটু ঝামেলা আছে, এই টাইমটা ভুল। ঠিক আছে, ওই টাইমে মনোযোগ দেওয়ার দরকার নেই, ওই টাইমে একটু ঝামেলা আছে। কি অবস্থা সবার? ভালো আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা? সেরা। আচ্ছা, এক্সাম। ঠিক আছে, ভালো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। চলো আমরা শুরু করি। আচ্ছা, তো ভাই দেখো, আমাদের কাছে হচ্ছে সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণটা কি সেটা আমরা একটু পরে দেখি। আপাতত আমরা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটার দিকে একটু তাকাই। ধরো আমাদের কাছে এরকম দুইটা সরল রেখা আছে। এখন তোমরা গত ক্লাসগুলোতে বিভিন্ন রকম অ্যাঙ্গেল নিয়ে পড়াশোনা করছো, কোণ নিয়ে পড়াশোনা করছো। তোমরা তখন দেখছো যে যখন দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করে, তখন ঠিক যেরকম ভাবে সূক্ষ্মকোণ উৎপন্ন হয়, ঠিক যেরকম ভাবে সূক্ষ্মকোণ উৎপন্ন হয় একই রকম ভাবে স্থূলকোণ উৎপন্ন হয়। ঠিক যেরকম ভাবে সূক্ষ্মকোণ উৎপন্ন হয় একই রকম ভাবে স্থূলকোণ উৎপন্ন হয়। ঠিক আছে? দেখো, সরলরেখা দুইটা পরস্পরকে যখন ছেদ করে তখন যেরকম ভাবে সূক্ষ্মকোণ উৎপন্ন হয় স্থূলকোণ উৎপন্ন হয়, তাই না? আচ্ছা, তাহলে যে দুই ধরনের কোণ উৎপন্ন হইলো, এই দুই ধরনের কোণের সমদ্বিখণ্ডক নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই। এই দুই ধরনের কোণের সমদ্বিখণ্ডক নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, একটা সমদ্বিখণ্ডক হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, একটা সমদ্বিখণ্ডক হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। একটা সমদ্বিখণ্ডক হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আর একটা সমদ্বিখণ্ডক হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা বের করতে চাই। ধরো আমরা হচ্ছে যেই সরলরেখাগুলো নিয়ে কাজ করতেছি তারা হইল a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর একটা হইল a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই সরলরেখাগুলোকে নিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে ভাইরা? আচ্ছা, তাহলে খেয়াল করো, এই সরলরেখাগুলোর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমি আসলে চাইলেও আলাদা আলাদা ভাবে বের করতে পারি না। কোনটা যে সূক্ষ্মকোণ কোনটা যে স্থূলকোণ এটা আলাদা আলাদা ভাবে বের করা সম্ভব না। এই সমীকরণ দুইটা সবসময় একসাথে আসে, জোড়ায় জোড়ায় আসে। ঠিক যেরকম চিন্তা করতে পারো হচ্ছে, লাইক টুইনদের কথা চিন্তা করতে পারো, তাই না? টুইনরা হচ্ছে যখন লাইক তাদের যখন হচ্ছে জন্ম হয় তারা কিন্তু একসাথে আসে, আলাদা কিন্তু করার কোনো ওয়ে নেই, তাই না? আচ্ছা, তো সেম জিনিসটা এখানে ঘটতেছে। আমরা ফর্মুলা থেকে যে দুইটা সমীকরণ পাবো একসাথে পাবো, আলাদা আলাদা ভাবে তাদেরকে আমরা কিন্তু বের করবো না। পাবো কিভাবে? একসাথে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই, যদি আমাদের কাছে সমীকরণ দুইটা একসাথে আসে, আলাদা আলাদা ভাবে যদি না আসে, তাহলে আমি বুঝবো কিভাবে কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক? আচ্ছা, সেটা নিয়ে আমরা না হয় একটু পরে কথা বলি। আপাতত দেখি যে সমীকরণ দুইটা কি এবং তারা কিভাবে একসাথে আসে। আচ্ছা, তাহলে ভাই দেখো, সমীকরণটা খুবই সিম্পল। তোমরা হচ্ছে দূরত্বের ফর্মুলা পড়ার সময় কি করছিলা? দূরত্ব কিভাবে বের করছিলা? সরলরেখার সমীকরণ ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, মনে আছে? সরলরেখার সমীকরণ ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে আমাদের কাজটা আছে, সেই কাজটা আমরা এখানে করব। ঠিক আছে? তাহলে দুইটা সরলরেখা, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা স্ব সরলরেখাকে তাদের সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করে দিব। স্ব সরলরেখাকে তাদের সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করে দিব, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করে দিব। সরলরেখাকে এই সরলরেখার সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে এই সরলরেখাকে ভাগ, এই সরলরেখার সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে এই সরলরেখাকে ভাগ দিলাম, ভাগ। আচ্ছা, তাহলে এই দুইটা ভাগফল আমরা ইকুয়াল দিয়ে এই প্লাস মাইনাসের মাধ্যমে কানেক্ট করে দিব। এই চলে আসলো আমাদের কাছে সরলরেখার সমীকরণ। তাহলে এভাবে আমরা কি পাবো? এভাবে আমরা হচ্ছে সমদ্বিখণ্ডকগুলোর সমীকরণ পাবো। ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া, এই যে আমরা ফর্মুলাটা শিখলাম, এটা শিখলে আসলে এরকম ভাবে দেখলে একটু কনফিউজিং লাগে। আমরা চলো এক্ষুনি ফর্মুলাটার অ্যাপ্লিকেশন দেখি। এক্ষুনি ফর্মুলাটার অ্যাপ্লিকেশন দেখি, তাহলে ফর্মুলাটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ভাই দেখো, এই হচ্ছে আমাদের কাছে যেটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। আমরা এদের আমরা এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে চাই। সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে চাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই ফর্মুলা কি বলে? ফর্মুলা বলে সরলরেখাগুলোকে লিখো, লিখে সহগের বর্গমূলের যোগফলের সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করে দাও। তাহলে 2x প্লাস 3y মাইনাস 5 এর ক্ষেত্রে সহগের বর্গের যোগফলের বর্গমূল কি হবে? সহগের বর্গের যোগফলের বর্গমূল
তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আচ্ছা, ইকুয়ালস টু প্লাস মাইনাস কত আসবে এখানে, 4x মাইনাস 6y মাইনাস 7 ডিভাইডেড বাই কত হবে, রুট ওভার, এবার এই সরলরেখার সমীকরণের সহগের বর্গের যোগফলের বর্গমূল। তাহলে কি করব, সরলরেখার সমীকরণ লিখে সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ওই সরলরেখার সমীকরণকে ডিভাইড করে দিব, মাঝখানে দিব প্লাস মাইনাস চিহ্ন, হয়ে যাবে কি আমাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটু হিসাব করি, এখানে আসতেছে 2x প্লাস 3y মাইনাস 5 ডিভাইডেড বাই রুট 13 ইকুয়ালস টু প্লাস মাইনাস এখানে আসতেছে 4x মাইনাস 6y মাইনাস 7 ডিভাইডেড বাই, দেখো এখানে আছে রুট 52, রুট 52 মানে 2 রুট 13, 16 যোগ 36 52, তাহলে রুট 52 মানে 2 রুট 13, তাহলে রুট 13 কাটাকাটি যায়, 2 কে যদি বজ্রগুণন করি তাহলে কত আসে, 2 কে বজ্রগুণন করে এখানে নিয়ে আসতেছি, কত আসতেছে 4x প্লাস 6y মাইনাস 10 ইকুয়ালস টু প্লাস মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 7। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে প্লাস চিহ্নের জন্য একটা সমদ্বিখণ্ডক আসবে, মাইনাস নিলে আরেকটা সমদ্বিখণ্ডক আসবে, বাট আমরা কিন্তু জানি না কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আমরা জাস্ট সমদ্বিখণ্ডক দুইটা সমীকরণ একসাথে বের করে ফেলছি, কোনটার পরিচয় কি তা আমরা এখনো জানি না। আচ্ছা, তাহলে ভাই যদি আমরা প্লাস নেই তখন সমীকরণটা কি হবে, 4x প্লাস 6y মাইনাস 10 ইকুয়ালস টু 4x মাইনাস 6y মাইনাস 7। তাহলে এখান থেকে আমাদের কাছে আসতেছে 4x 4x দেখো কাটা যায়, দেখো 4x কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের কাছে থাকবে 4y ইকুয়ালস টু 1। আচ্ছা, ডিটেইলে করে দেখাই, মাইনাস 6y এপাশে গেলে হয়ে যাবে প্লাস 6y, 6y প্লাস 6y হয়ে যাবে 12y, মাইনাস 10 এপাশে গেলে হয়ে যাবে প্লাস 10, 10 মাইনাস 7 হয়ে যাবে 3, তাহলে 12y ইকুয়ালস টু 3। তাহলে সমীকরণ কি আসলো, 4y ইকুয়ালস টু 1। তাহলে সমীকরণ কি পাচ্ছি আমরা, 4y ইকুয়ালস টু 1। তাহলে প্লাস নিয়ে সমীকরণটা পাইলাম 4y ইকুয়ালস টু 1। আমি যদি মাইনাস নিতাম তাহলে কি আসতো, 4x প্লাস 6y মাইনাস 10, এখানে আমি মাইনাস নিচ্ছি তাহলে আসতো মাইনাস 4x প্লাস 6y প্লাস 7। আচ্ছা, তাহলে 6y কাটাকাটি, মাইনাস 4x এপাশে আসলে হয়ে যাবে প্লাস 8x, মাইনাস 10 এপাশে গেলে হয়ে যাবে 17, তাহলে 8x ইকুয়ালস টু 17, 8x ইকুয়ালস টু 17। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ, দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা একসাথে বের করে ফেলছি। ঠিক আছে, কোনটা সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণ সেটা কিন্তু আমরা জানি না। ওকে, আচ্ছা, বোর্ডের ঘড়ির টাইমটা ঠিক না, বোর্ডের ঘড়ির টাইমটাতে ভুল আছে, বোর্ডের ঘড়ির টাইমটা ঠিক নাই, ভুল আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটু ভাইয়াকে বলো যে সবাই এই সমদ্বিখণ্ডকের সমীকরণটা যে বের করলাম, এই ফর্মুলার অ্যাপ্লিকেশন, এই ইকুয়েশন গুলো বের করার প্রসেস বুঝতে পারছি কিনা, এই ইকুয়েশন গুলো বের করার প্রসেস বুঝতে পারছি কিনা, সবাইকে আমরা ক্লিয়ার, কোনটা সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণ একটু পরে দেখবো, আপাতত জাস্ট সমীকরণ বের করছি এটা বুঝতে পারছি কিনা, ডেরিভেশন লাগবে না। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা পুরো অঙ্ক সলভ করি নাই, আমরা পুরো অঙ্ক এখনো সলভ করি নাই, ধীরে ধীরে পড়বো আর অঙ্ক সলভ করবো, পুরো অঙ্ক এখন আমরা সলভ করি নাই। ঠিক আছে, আচ্ছা, তো দেখো যতটুকু পড়াইছি অতটুকু ক্লিয়ার কিনা তা দেখো, প্রশ্ন সলভ করাই নাই, জাস্ট সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করছি, হোপফুলি যা পড়াইছি অতটুকু ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা ফার্স্টে এবার বের করতে চাই সূক্ষ্মকোণ আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এদেরকে আমরা আলাদা করতে চাই, সূক্ষ্মকোণ আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক আলাদা করতে চাই, তাহলে আমরা এদেরকে ক্লাসিফাই করব, এই সমীকরণগুলোকে ক্লাসিফাই করব, প্রথম ক্লাসিফাই করব সূক্ষ্মকোণ আর স্থূলকোণের বেসিসে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে চাই, কোণের বেসিসে এদেরকে ক্লাসিফাই করতে চাই, কোনটা সূক্ষ্মকোণের কোনটা স্থূলকোণের। তাহলে সূক্ষ্মকোণ ও স্থূলকোণের সমদ্বিখণ্ডক, ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই যে দুটো সমীকরণ, এদের মধ্যে প্লাসেরটা নিলে সূক্ষ্মকোণ হবে নাকি স্থূলকোণ হবে, অথবা মাইনাসেরটা নিলে সূক্ষ্মকোণ হবে নাকি স্থূলকোণ হবে, সেটা সিদ্ধান্ত নিব আমরা একটা স্পেসিফিক টাইপের রাশির হেল্প নিয়ে, সেটা হচ্ছে a1 a2 x এর সহগগুলোর গুণফল
a1 a2 এক্স এর সহগগুলোর গুণফল প্লাস b1 b2 ওয়াই এর সহগগুলোর গুণফল। তাহলে এক্স এর সহগগুলোর গুণফল প্লাস ওয়াই এর সহগগুলোর গুণফল, এই যে রাশিটা আছে এই রাশির মানের উপর ভিত্তি করে আমরা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করব যে প্লাস চিহ্ন নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আসবে নাকি মাইনাস চিহ্ন নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আসবে। আচ্ছা, তো ভাই খেয়াল করো, এই রাশিটার মান বের করার পরে যদি দেখা যায় যে এটা পজিটিভ আসছে, তাহলে বুঝতে হবে পজিটিভ চিহ্ন বিশিষ্ট সমীকরণটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয়, মানে পজিটিভ চিহ্ন বিশিষ্ট সমীকরণটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। পজিটিভ চিহ্ন বিশিষ্ট সমীকরণটা হচ্ছে কার সমদ্বিখণ্ডক? স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর যেহেতু প্লাসেরটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, তাহলে বাকি আছে মাইনাসের সমীকরণ, তাহলে অটোমেটিক মাইনাসের সমীকরণ কি হয়ে যাবে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে a1 a2 প্লাস b1 b2 এই জিনিসটার মান যদি হচ্ছে পজিটিভ হয়, তাহলে প্লাস চিহ্ন বিশিষ্ট সমীকরণ হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর এটার মান নেগেটিভ হইলে, এটার মান পজিটিভ হইলে প্লাস চিহ্ন বিশিষ্ট সমীকরণ হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর অবশিষ্ট যেটা আছে নেগেটিভ চিহ্ন বিশিষ্ট, প্লাসটা তো হয়ে গেছে স্থূলকোণ, তাহলে বাকিটা মাইনাস, সেটা কি হয়ে যাবে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, আবার a1 a2 প্লাস b1 b2 এটা যদি নেগেটিভ হয় তখন কি হবে? তখন দেখা যাবে নেগেটিভ চিহ্ন বিশিষ্ট সমীকরণটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর তাহলে এবার যেহেতু a1 a2 b1 b2 নেগেটিভ হইলে মাইনাস সাইন বিশিষ্ট সমীকরণটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে মাইনাসটা যদি স্থূলকোণ হয়, বাকি থাকে প্লাস, তাহলে প্লাস চিহ্নটা কি হবে? প্লাস চিহ্নটা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, আমরা এখানে একটা সহজ সামারি করতে পারি। এই a1 a2 প্লাস b1 b2 এই জিনিসটা চিহ্ন যা হবে, এই জিনিসটার চিহ্ন যা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের চিহ্ন তাই হবে। এটার চিহ্ন প্লাস হইলে প্লাস সমীকরণ হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এটার চিহ্ন মাইনাস হইলে মাইনাস সমীকরণটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক বাদে যেটা থাকবে সেটা কি হয়ে যাবে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই কনসেপ্টটা যদি আমরা বর্তমান অঙ্কে অ্যাপ্লাই করি, আমাদের এখানে দেখো তো a1 a2 প্লাস b1 b2 কত আসে? দেখো তো a1 a2 প্লাস b1 b2, এখানে a1 a2 প্লাস b1 b2, a1 a2 প্লাস b1 b2, a1 a2 প্লাস b1 b2 কত? 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু মাইনাস 6, তাহলে এটা আসতেছে হচ্ছে -10, যেটা নেগেটিভ। তাহলে a1 a2 প্লাস b1 b2 যেহেতু নেগেটিভ আসছে, তার মানে মাইনাস চিহ্ন বিশিষ্ট সমীকরণ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। কি পাওয়া যাবে? মাইনাস চিহ্ন বিশিষ্ট সমীকরণ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা এখানে থিওরিতে লিখছি, আমরা সরাসরি স্থূলকোণের সমদ্বিখণ্ডক লিখে ফেলি। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা কি হবে? দেখো স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনটা হবে? মাইনাস চিহ্ন নিয়ে আমরা কোন সমীকরণ পাইছিলাম? মাইনাস চিহ্ন নিয়ে আমরা 8x = 17 এই সমীকরণটা পেয়েছিলাম। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে 8x = 17। ভালো। আচ্ছা, তাহলে ভাইয়া অপরটা কি হয়ে যাবে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। অপরটা তাহলে কি হয়ে যাবে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। সেটা কত? 4y = 1। ওকে, আচ্ছা, তাহলে সবাই একটু ভাইকে বলো, স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এটার চিহ্ন প্লাস চিহ্ন নিব নাকি মাইনাস চিহ্ন নিব? এই প্লাস মাইনাস থেকে কোনটা নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে? এটা a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন থেকে বোঝা যায়। এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু ভাইকে জানাও। এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু ভাইকে জানাও। পারা যাবে? খুব সম্ভবত ইয়েস দিবা, এটাই এই অধ্যায়ের শেষ ক্লাস। আচ্ছা, ঠিক আছে।
আরেকবার খেয়াল করো, দেখো আমাদের এখানে a1 a2 প্লাস b1 b2 জিনিসটা কত আসছে। দেখো a1 আর a2 এদের গুণফল, a1 a2 মানে এক্স এর সহগগুলোর গুণফল, তাহলে এক্স এর সহগগুলোর গুণফল কত আসতেছে 4 × 2, 4 × 2, আর y এর সহগগুলোর গুণফল b1 b2, তাহলে y এর সহগগুলোর গুণফল কত আসতেছে 3 × -6। তাহলে a1 a2 প্লাস b1 b2 এক্স এর সহগগুলোর গুণফল যোগ y এর সহগগুলোর গুণফল, সেটা কত আসছে, সেটা আসছে -10। কত আসছে, -10। তাহলে আমরা থিওরি পড়ছি মাত্র a1 a2 প্লাস b1 b2, এই রাশিটার চিহ্ন, এই রাশিটার চিহ্ন যা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের চিহ্ন তাই হবে। তাহলে এই রাশিটার চিহ্ন যেহেতু মাইনাস, তার মানে আমরা এই জায়গা থেকে মাইনাস চিহ্ন বিশিষ্ট সমীকরণ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। এই জন্য মাইনাস চিহ্ন থেকে যে সমীকরণটা পেয়েছিলাম 8x = 17, এটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর প্লাস চিহ্ন বিশিষ্ট যে সমীকরণটা পেয়েছিলাম 4y = 1, এটা তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে গেছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে অপরটা কি হয়ে যাবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। যদি ভাইয়া এটা -10 না এসে +10 আসতো, তার মানে a1 a2 প্লাস b1 b2 পজিটিভ আসছে, a1 a2 প্লাস b1 b2 এর চিহ্নটা প্লাস, তখন ঘটতো উল্টা ঘটনা, তখন প্লাস চিহ্ন নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যেত, মাইনাস চিহ্ন নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যেত। আচ্ছা, ওকে। হ্যাঁ আরিফ, এটা যদি জিরো হয়ে যায়, এটা যদি জিরো হয়ে যায় a1 a2 প্লাস b1 b2 এটা যদি জিরো হয়ে যায়, তখন 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে সূক্ষ্মকোণ স্থূলকোণ কোনো কিছু এখানে নেই। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার সবাই এবার, ওকে সেরা। আচ্ছা তাহলে এটা আমরা দেখলাম, ঠিক আছে। এখানে বিশাল বড় একটা অঙ্ক আছে, আমরা মূলত সব অঙ্ক এখানে একসাথে রেখে দিছি, একটা অঙ্কের মধ্যে সবকিছু বুঝে ফেলার ট্রাই করতেছি। তো আমাদের একটা অংশ দেখো ডান, ঠিক আছে। কোনটা হচ্ছে সূক্ষ্মকোণ আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক, তা আমাদেরকে বের করতে বলছিল এই অঙ্কে, যে কোন সমীকরণটা সূক্ষ্মকোণের জন্য আর কোনটা স্থূলকোণের জন্য। তাহলে এতটুকু আমরা করে ফেলছি, ওকে। আচ্ছা এবার চলো আমরা আরেকভাবে এই সমদ্বিখণ্ডকগুলোকে আলাদা করব, আরেকভাবে আরেকটা চিন্তা করে এই সমদ্বিখণ্ডকগুলোকে আলাদা করব, এদেরকে ক্লাসিফাই করব, ঠিক আছে। আচ্ছা তাহলে এবারকার চিন্তাটা হচ্ছে ভাই দেখো 2 নম্বর, এবার আমরা বের করতে চাই মূলবিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক, মূলবিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা তাহলে আগে আমাদেরকে ভাষাটা বুঝতে হবে, ভাষাটার মানে কি, আগে এই ভাষাটা বুঝতে হবে। থিওরিটা খুব সহজ, ভাষাটা বুঝতে হবে এটার মানে কি। আচ্ছা দেখো ভাই, আমাদের এখানে ধরো আমি এই জায়গাতে দিলাম মূল বিন্দু আছে, এখানে আমি দিলাম মূল বিন্দু আছে। তাহলে দেখো তো ভাইয়া মূল বিন্দুটা এই যে আমাদের পার্পেল কালারের যে অ্যাঙ্গেলটা, তার মানে স্থূলকোণ, সেই স্থূলকোণের এলাকার মধ্যে পড়তেছে না। দেখো মূলবিন্দু ধারণকারী কোণ বলতে বোঝায় এই যে প্রতিটা কোণ আছে, প্রতিটা কোণেরই এলাকা আছে। দেখো এই কোণের একটা এলাকা আছে না এরকম, এই কোণের এলাকা এই পাশে, আবার এই কোণের এলাকা এই পাশে। তাহলে আমরা জানতে চাচ্ছি যে মূল বিন্দুকে যেই কোণটা ধারণ করতেছে সেটা স্থূলকোণও হতে পারে, সূক্ষ্মকোণও হতে পারে। কোন মূলবিন্দুকে কোন অ্যাঙ্গেল ধারণ করে, সূক্ষ্মকোণ ধারণ করে নাকি স্থূলকোণ ধারণ করে, তা আমি জানি না, তা আমার জানার দরকারও নাই। মূলবিন্দুকে সূক্ষ্মকোণ ধারণ করতেছে না স্থূলকোণ ধারণ করতেছে তা আমি জানি না, জানার দরকারও নাই। আমি বলতে চাচ্ছি যে মূলবিন্দুকে যেই কোণটা ধারণ করতেছে, অর্থাৎ মূলবিন্দু যেই কোণের বিস্তৃত অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে, সেই কোণের সমদ্বিখণ্ডকটা আমি বের করতে চাই। তাহলে সেই কোণের সমদ্বিখণ্ডকটা কি প্লাস নিলে পাওয়া যাবে না মাইনাস নিলে পাওয়া যাবে, এই সিদ্ধান্ত বের করার জন্য আমাদের লাগবে সিম্পলি c1 * c2, ধ্রুবক পদগুলোর গুণফল c1 * c2। এই যে c1 আর এই যে c2, c1 * c2 ধ্রুবক পদগুলোর গুণফল। তাহলে ভাই ধ্রুবক পদগুলোর গুণফল যদি পজিটিভ হয়, তাহলে প্লাস চিহ্ন বিশিষ্ট সমীকরণ নিব, পজিটিভ ইকুয়েশন নিব, সেটা হবে মূলবিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। আর c1 c2 যদি নেগেটিভ হয়, তাহলে মাইনাস চিহ্ন বিশিষ্ট সমীকরণ নিব, সেটা হবে কি মূলবিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমাদের বর্তমান অঙ্কে খেয়াল করে দেখো, বর্তমান অঙ্কে খেয়াল করে দেখো, এই অঙ্কে আমাদেরকে বলা হয়েছে মূলবিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক বের করতে। আমরা একটু হাইলাইট করে রাখি, এই যে এখানে বলছে যে কোণটি মূল বিন্দুকে ধারণ করে তার সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে মূল বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার জন্য c1 c2 কত আসে দেখা লাগবে। তাহলে আমাদের এখানে দেখো তো ভাই c1 c2 কত হয়,
দেখো C1 আসতেছে নেগেটিভ, C2 আসতেছে নেগেটিভ, তাহলে C1 C2 কিন্তু ভাইয়া পজিটিভ আসতেছে। C1 C2 তাহলে কত আসতেছে? পজিটিভ। তাহলে ভাই দেখো C1 C2 যেহেতু পজিটিভ, C1 C2 যেহেতু পজিটিভ, তার মানে আমরা এই প্লাস আর মাইনাস থেকে প্লাস চিহ্ন বিশিষ্ট সমীকরণটাকে নিলে কোন সমীকরণ পাবো? মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। অতএব মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক কত হবে? মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক কত হবে? কোনটাকে নিব? প্লাসটাকে, মানে 4y = 1। তাহলে এটা কিন্তু আগের থেকে সিম্পল, ঠিক আছে। আচ্ছা, তাহলে মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য আমরা যে C1 C2 এর হেল্প নিয়ে চিহ্ন খুঁজে বের করি, এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, হ্যাঁ মুন্না, ম্যাট্রিক্স শেষ না ইকতেদারুল, এরকম হওয়ার কথা না। আজকেই তোমাদের লাস্ট ক্লাস, এই চ্যাপ্টারের আজকেই লাস্ট ক্লাস। আচ্ছা দেখো, আবার খেয়াল করো, মূল বিন্দু ধারণকারী কোণ সেটা সমদ্বিখণ্ডক বের করব। এখন আমি কি এই সমীকরণ নিব, প্লাস চিহ্নের সমীকরণ নিব, না মাইনাস চিহ্নের সমীকরণ নিব? এটা বোঝার উপায় হচ্ছে তুমি C1 C2 এই গুণফলটা বের করবা। C1 × C2, এই যে ধ্রুবক পদগুলো দেওয়া আছে, -5 -7 ধ্রুবক পদগুলো, সেই ধ্রুবক পদগুলোর গুণফল বের করবা। এই গুণফলটা ধনাত্মক হলে তুমি প্লাস সাইন বিশিষ্ট সমীকরণ থেকে মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক পাবা। এই গুণফলটা ঋণাত্মক হলে তুমি মাইনাস চিহ্ন বিশিষ্ট সমীকরণ থেকে মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক পাবা। কেন এটা হইতেছে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, আমরা কোনো রকম ডেরিভেশন দেখবো না, এইভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটা বুঝো। তাহলে C1 C2 এর চিহ্নের দিকে তাকিয়ে যে সিদ্ধান্ত নিতে হয়, এটা কি বুঝতে পারছো? আবিদ, যতটুকু বলতেছি অতটুকুর মধ্যে থাকো। মূল বিন্দুর বদলে অন্য কিছু হলে কি হয়? যদি দরকার হয় আমি পড়াবো, যদি দরকার না হয় আমি পড়াবো না। যতটুকুর মধ্যে আছি আমরা ততটুকুর মধ্যে থাকো। মূল বিন্দু হইলে কি হয় তা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ভালো, ক্লাসে সবাই একসাথে থাকবা। এটা হইলে কি হয়, ওইটা হইলে কি হয়, যদি দরকার হয় তাহলে তো ভাইয়া ক্লাসে পড়াবেনি। যা যা দরকার সবকিছুই পড়ানো হবে, উল্টা আরো বেশি পড়ানো হয় আমাদের উদ্ভাসে। সো এটা নিয়ে তুমি মাথা ঘামাও না, যেখানে আছি ওইখানকারটা বুঝতে পারছো কিনা তা দেখো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মাত্র শিখলাম মূল বিন্দুর জন্য যদি আমাদের কাছে র্যান্ডম কোনো বিন্দু থাকে তখন কি হবে। র্যান্ডম কোনো বিন্দুর জন্য আমি সেম কাহিনী করতে চাই। র্যান্ডম কোনো বিন্দু ধারণকারী আলফা কমা বিটা বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা বের করতে চাই। ওকে, তাহলে ভাই দেখো, মনোযোগ দিও সবাই। আমাদের এখানে আমরা একটু সমীকরণ, সরলরেখার সমীকরণগুলোকে একটু লিখবো। a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0। আচ্ছা, তো এই যে আমরা সরলরেখার সমীকরণগুলো লিখলাম, এই সরলরেখার সমীকরণের বাম পাশের এই পার্টটাকে আমি বলতেছি g(x, y), আর এখানেও সেম, এটাকে আমি বলতেছি f(x, y)। সহজ কথায় বাম পাশে থাকা পার্টটাকে আমি একটা ফাংশন আকারে লিখতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া এই যে বাম পাশে থাকা পার্টটাকে তুমি যেটা ফাংশন আকারে লিখলা, এই বাম পাশে থাকা পার্ট দুইটাতে তুমি যদি এক্স এর মান আলফা আর ওয়াই এর মান বিটা বসাও, দেন জি ফাংশনেও এক্স এর মান আলফা আর ওয়াই এর মান বিটা বসাও, তাহলে ভাই এক্স এর মান আলফা আর ওয়াই এর মান বিটা বসাইলে কি পাওয়া যায়? এই যে এই ছিল আমাদের f(x), এই ফাংশনটা ছিল f(x), তাহলে এখানে এক্স এর মান আলফা আর ওয়াই এর মান বিটা বসাইলে কি পাওয়া যাবে? a1 × আলফা + b1 × বিটা + c1। আচ্ছা, তাহলে এটা হচ্ছে f(α, β) ইন্টু
জি অফ এক্স কমা ওয়াইতে আমি যদি এক্স এর মান আলফা আর ওয়াই এর মান বিটা বসাই তাহলে কি পাওয়া যাবে? এ টু ইন্টু আলফা প্লাস বি টু ইন্টু বিটা প্লাস সি টু। তাহলে কি পাওয়া যাবে? এ টু ইন্টু আলফা প্লাস বি টু ইন্টু বিটা প্লাস সি টু। ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এফ অফ আলফা কমা বিটা ইন্টু জি অফ আলফা কমা বিটা। অঙ্ক করলে কনফিউশন আরো ক্লিয়ার হবে, যার কোনো কনফিউশন থাকে অঙ্ক করলে ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে ভাইয়া এই যে এফ অফ আলফা কমা বিটা ইন্টু জি অফ আলফা কমা বিটা, এই রাশিটার মান C1 C2 এর মতো। এই রাশিটার মান যদি হচ্ছে পজিটিভ হয়, এই রাশিটার মান যদি হচ্ছে পজিটিভ হয়, তাহলে পজিটিভ ইকুয়েশন নিতে হবে, সেটা হবে আলফা কমা বিটা ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। আর এই রাশিটার মান যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ ইকুয়েশনটাকে নিতে হবে, সেটা হবে আলফা কমা বিটা বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল করি তাহলে ভালো বোঝা যাবে। দেখো, আমাদের বর্তমান অঙ্কে যেটা বলতেছিল যে এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত যে কোণটা 1,2 বিন্দুকে অন্তর্ভুক্ত কোণের যে কোণটা 1,2 বিন্দুকে ধারণ করে তার সমদ্বিখণ্ডক নির্ণয় করো। যেই কোণটা 1,2 বিন্দুকে ধারণ করে তার সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, তাই না? এটা আমাদের একটা প্রশ্ন ছিল। তাহলে এই প্রশ্নটা আমরা এখন সলভ করতে চাই। ওকে, আচ্ছা দেখো, আমি ধীরে সুস্থে বলতেছি কিভাবে সলভ করতে হয়, সবাই মনোযোগ দিয়ে কথা শুনো, কমেন্ট না করে আমি কি করছি তা দেখো। আমি লিখলাম 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, ঠিক আছে। এরপরে লিখলাম 4x মাইনাস 6y মাইনাস 7 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। ওকে, আচ্ছা এখন দেখো ভাইয়া, এই সমীকরণের বাম পাশে যে পার্টটা আছে এটাকে আমি বলবো এফ অফ এক্স কমা ওয়াই। এটা এক্স আর ওয়াই এর একটা ফাংশন। আর পরবর্তী সমীকরণের বাম পাশে যেই পার্টটা আছে সেটাকে আমরা বলবো জি অফ এক্স কমা ওয়াই। এটা এক্স কমা ওয়াই এর ফাংশন। তাহলে উভয় সমীকরণে বাম পাশে থাকা পার্টটাকে আমি বলতেছি একটা এফ আর একটা জি, দুইটাই এক্স আর ওয়াই এর ফাংশন। এবার এই ফাংশনে আমি আলফা কমা বিটা যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো বসাবো, বসায় এদেরকে আমি গুণ করে দিব। তাহলে আমাদের এখানে বিন্দুটা কত? 1,2। তাহলে আমরা কি করব? এই ফাংশনে একবার 1,2 বসাবো, দেন জি ফাংশনে 1,2 বসাবো, বসায় এদেরকে আমরা গুণ করে দিব। তাহলে ভাই এফ ফাংশনে 1,2 বসাইলে কত হবে? 1,2 বসাচ্ছি, ফাংশনে 1,2 বসাচ্ছি, তার মানে এক্স এর মান 1, ওয়াই এর মান 2 বসাচ্ছি। তাহলে বসাও, কত হয়? 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 5 বসাইলাম, এফ অফ 1,2 পেয়ে গেলাম। এই ফাংশনটাতে এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2 বসায় আমি পেয়ে গেলাম কত? 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 5। ওকে, ইন্টু জি অফ 1,2। তাহলে এই জি ফাংশনে আমি এবার এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2 বসাবো, এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2 বসাবো। তাহলে বসাও, 4 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 2, 6 ইন্টু 2 মাইনাস 7। আচ্ছা ঠিক আছে, বসাইছি। এবার দেখো এটা কত আসে, এই রাশিটার মান কত আসে? 6 2 8, 8 মাইনাস 5 3 ইন্টু মাইনাস 12 মাইনাস 7 মাইনাস 19, 4 মাইনাস 19 আসবে হচ্ছে মাইনাস 15, মাইনাস 15 ইন্টু 3 আসবে হচ্ছে মাইনাস 45, যেটা নেগেটিভ। তাহলে ভাই মাইনাস 45 যেহেতু একটা নেগেটিভ সংখ্যা, এই এফ অফ 1,2 ইন্টু জি অফ 1,2, এই যে ফাংশনগুলো ছিল সেখানে আমরা 1,2 বিন্দুটা বসায় দিছি, বসায় দিয়ে গুণ করতেছি, গুণফলটা যে নেগেটিভ আসছে, এই গুণফলটা নেগেটিভ আসার কারণে, মাইনাস চিহ্ন বিশিষ্ট হওয়ার কারণে আমরা মাইনাস সমীকরণটা নিলে কি পাবো? 1,2 বিন্দু 1,2 ধারণকারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। তাহলে লিখে ফেলো, অতএব 1,2 ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক কোণের সমদ্বিখণ্ডক কত হবে? কোণের সমদ্বিখণ্ডক আসবে হচ্ছে, মাইনাস চিহ্ন বিশিষ্ট নিয়ে কি পাইছিলাম? 8x ইকুয়ালস টু 17। কত আসবে? 8x ইকুয়ালস টু 17। আচ্ছা, তো দেখো আমি নিজেই রিক্যাপ করতেছি কিভাবে এটা সলভ করতে হয়, আরেকবার বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে সবাই দেখো, খেয়াল করো।
এই যে আমাদের সমীকরণগুলো দেওয়া আছে, সমীকরণের এক পাশে থাকতেছে 0, আরেক পাশে থাকতেছে চলকগুলো। তো এই যে সমীকরণের আরেক পাশে চলকগুলো থাকতেছে, একটা সমীকরণ বা প্রথম সমীকরণ থেকে চলকগুলোকে নিয়ে আমি যা পাচ্ছি সেটাকে আমি বলতেছি এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই কত হবে? 2x প্লাস 3y মাইনাস 5। আর পরের সমীকরণের বাম পাশে যে পার্টটুকু আছে 0 এর বাম পাশে, এই পার্টটুকুকে আমি বলতেছি জি অফ এক্স কমা ওয়াই। তাহলে জি অফ এক্স কমা ওয়াই কত হবে? জি অফ এক্স কমা ওয়াই হবে 4x মাইনাস 6y মাইনাস 7। তাহলে আমরা এফ অফ এক্স কমা ওয়াই আর জি অফ এক্স কমা ওয়াই বের করলাম। এখন 1,2 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য আমরা এফ অফ 1,2 ইন্টু জি অফ 1,2 এই টার্মটা বের করব। তাহলে এফ অফ 1,2 কত হবে? এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় 2 বসাও। 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 5। এবার জি অফ 1,2 বের করার জন্য কি করব? এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় 2। 4 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 2 মাইনাস 7। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এফ আর জি এর পরিচয়, আর এই হচ্ছে আমাদের এফ অফ 1,2 আর জি অফ 1,2 এর পরিচয়। সেই জিনিসটা আমরা এখানে করছি। তাহলে এই যে এফ অফ 1,2 ইন্টু জি অফ 1,2, এই গুণফলটা ঋণাত্মক, তাই ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট সমীকরণটা হবে 1,2 ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। এটা যদি পজিটিভ হইতো তাহলে প্লাস চিহ্ন বিশিষ্ট সমীকরণটা হইতো 1,2 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, সবাই একটু ভাইকে বলো 1,2 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক এই যে আমরা এটা বের করলাম, কিভাবে বের করতে হয় সবাই এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? ইয়েস অর নো? সবাই এটা বুঝতে পারছো কিনা? ইয়েস অর নো? আমাদের সাথে কি কেউ নাই, নাকি হচ্ছে আমি কমেন্ট পাচ্ছি না? বুঝলাম না তো, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? Wait. ওকে, সবাই কমেন্ট করতেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। ও ওকে, ঠিক আছে। না, আমার এখানে একটু মনে হয় আমি যেখান থেকে তোমাদের কমেন্ট দেখি সেখানে মনে হয় একটু ঝামেলা হয়েছে, আমার এখানে আর কি ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ, এখন দেখে আসছি। ওকে, তাহলে যেহেতু সবাই বুঝতে পারছো, এখানে এরকম হচ্ছে আমরা আর কোনো কিছু দেখতে, এখানে হচ্ছে আমাদের তাহলে ধারণাগুলো ক্লিয়ার। তবে আমরা এক অঙ্কের মধ্যে সবকিছু দেখে ফেলছি। তো আমাদের এখানে আসলে এই মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক আর 1,2 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক এটা খুব একটা বেশি লাগে না। আমাদের মূলত যেটা বেশি লাগে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তো চলো আমরা হচ্ছে আরেকবার হচ্ছে করি। এই যে আমি যে কথাবার্তাগুলো পড়াইছি তোমাদেরকে, লিখে লিখে পড়াইলাম, সেগুলো এখানে আবার বলে দেওয়া আছে। তো এগুলো আসলে আমাদের হয়ে গেছে পড়াশোনা। আমি যেগুলো তোমাদেরকে লিখে লিখে পড়াইলাম সেগুলো এখানে বলে দেওয়া আছে, তোমরা এক নজর দিয়ে দেখে নিও। তো আমরা স্থূলকোণ সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের একটা অঙ্ক করতে চাই, ঠিক আছে? আর একবার একটু করি, তাহলে ভালো প্র্যাকটিস হবে। তাহলে দেখো কি বলতেছে, 3x মাইনাস 4y ইকুয়ালস টু 2 ও 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। আমাদের কাছে দুটো সমীকরণ দেওয়া আছে। তো বলতেছে এই দুটো সমীকরণের মধ্যবর্তী সূক্ষ্ম এবং স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা সমীকরণগুলো বের করার সময় খেয়াল করে দেখো, অঙ্কগুলো করার সময় কিন্তু অবশ্যই অবশ্যই সমীকরণগুলো সাধারণ অবস্থায় রাখতে হয়। সাধারণ অবস্থায় রাখতে হয় মানে এক পাশে 0, বাকি সবকিছু আরেক পাশে, এক পাশে 0, বাকি সবকিছু আরেক পাশে। তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে সমীকরণগুলোকে সাধারণ অবস্থায় নিয়ে আসা। তার মানে আমি এক পাশে 0, বাকি সবকিছুকে আরেক পাশে রাখবো। প্রথম সমীকরণটা কিন্তু সেই চেহারায় নাই, তাহলে এটাকে আমি সাধারণ সমীকরণ আকারে লিখলাম। পরবর্তী সমীকরণটাকে আমরা সাধারণ সমীকরণ আকারে লিখলাম। ওকে, ভালো। এবার আমরা হচ্ছে কি করব, সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব। তাহলে প্রসেসটা কি? সমীকরণ লিখো, সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করো, ইকুয়ালস টু প্লাস মাইনাস, আবারও সমীকরণ লিখো, সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করো। তো বোথ সাইডই আমার কাছে আসলে 5 চলে আসবে, সো নিচে কাটাকাটি যায়। সমীকরণ আসতেছে কি তাহলে, 3x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 4x মাইনাস 3y প্লাস 1। তাহলে তুমি যদি এখান থেকে প্লাস চিহ্ন নাও,
সমীকরণটা আসবে 3x minus 4y minus 2 equals to 4x minus 3y plus 1. 4x আর দেখো আমাদের 4x যদি এই পাশে চলে আসে 3x minus 4x থাকবে minus x, minus 3y এই পাশে আসলে minus 4y plus 3y থাকবে minus y, plus 1 এই পাশে আসলে minus 2 plus 1 plus 1 এর পাশে আসলে minus 1, তাহলে minus 2 minus 1 আসবে minus 3 equals to 0. তাহলে কি আসলো x plus y plus 3 equals to 0. তাহলে এইটা হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে প্রাপ্ত সমীকরণ x plus y plus 3 equals to 0. এবার আমরা মাইনাস চিহ্ন নিয়ে কি সমীকরণ আসে তা দেখতে চাই। 3x minus 4y minus 2 equals to, মাইনাস দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হবে minus 4x plus 3y minus 1. ওকে, আচ্ছা, তাহলে মাইনাস 4x এর পাশে চলে আসলে হয়ে যাবে প্লাস 4x, তাহলে 3x plus 4x হয়ে যাবে 7x, প্লাস 3y এর পাশে চলে আসলে হয়ে যাবে মাইনাস 3y, মাইনাস 4y মাইনাস 3y হয়ে যাবে মাইনাস 7y, মাইনাস 1 এর পাশে আসলে হয়ে যাবে প্লাস 1, মাইনাস 2 প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, তাহলে 7x মাইনাস 7y মাইনাস 1 ইকুয়ালস টু 0. তাহলে এই হচ্ছে আমরা মাইনাস চিহ্ন বিশিষ্ট সমীকরণটা খুঁজে বের করলাম। এখন সিদ্ধান্ত নিতে হবে কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ওকে, আচ্ছা, তাহলে এটার জন্য লাগবে a1 a2 প্লাস b1 b2 এর মান। তাহলে দেখো a1 a2 প্লাস b1 b2 কত আসে। a1 a2 হচ্ছে x এর সহগগুলোর গুণফল, তাহলে 3 × 4, b1 b2 হচ্ছে y এর সহগগুলোর গুণফল, তাহলে -4 × -3, তাহলে কত আসবে এটা, এটা আসবে হচ্ছে আমাদের 24। ঠিক আছে, 3 4 12, 3 4 12 24, 12 12 24, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0। তাহলে a1 a2 প্লাস b1 b2 যেহেতু গ্রেটার দেন 0, তার মানে যেহেতু এটা পজিটিভ, তার মানে প্লাস চিহ্ন বিশিষ্ট সমীকরণ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনটা হবে, প্লাস চিহ্ন, তাহলে x প্লাস y প্লাস 3 ইকুয়ালস টু 0, এটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের চিহ্ন। আর মাইনাসটা নিলে পাওয়া যাবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের চিহ্ন। তাহলে সেটা কত হবে, 7x minus 7y minus 1 equals to 0. ওকে, আচ্ছা, দেখো সবাই বুঝতে পারছে কিনা। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এরকম একটা অঙ্ক করার জন্য তো ভাইয়া তুমি সর্বোচ্চ 3 মিনিট সময় পাবা, তবে ইফেক্টিভলি এটা আসলে 2 থেকে 2.5 মিনিটের মতো, কারণ তুমি অনেক মেন্টাল প্রেসারে থাকবা তো। আচ্ছা, রামিম এই পাশেও √4² প্লাস 3² আছে, এই পাশেও √4² প্লাস 3² আছে, যেটা সমান সমান, এই জন্য কাটাকাটি করতে পারছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ইক্তেদারুলকে তোমার গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য। এবার একটু ক্লাসে মনোযোগ দিও ভাইয়া, হ্যাঁ। চলো আমরা তাহলে সামনে যাই। ওকে, এখন আমরা প্রতিবিম্ব নিয়ে পড়াশোনা করতে চাই। প্রতিবিম্ব জিনিসটা তুমি সে 9 10 থেকে পড়ে আসতেছিলা, তাহলে সেই কনসেপ্টে আমরা হচ্ছে এখন একটু পড়তে চাচ্ছি, ঠিক আছে। সো প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা যদি একটু প্রতিবিম্বকে গাণিতিকভাবে চিন্তা করি, 9 10 তুমি যখন ফিজিক্সে পড়তেছিলা, তো সেই জিনিসগুলো যদি আমি একটু গাণিতিক চিন্তা ভাবনা করি, কি দাঁড়াবে। আমাদের এখানে ছবিটা এঁকে দেওয়া আছে, ছবিটা আমার পছন্দ না, এটা একটু ঢেকে দিই, আমি আমি আমার মতো একটু ছবিটা আঁকবো। এটা আমি ঢেকে দিয়ে আমার মতো আমি ছবিটা আঁকতে চাচ্ছি। বাহ, সেরা, এটাকে একটু লক করে ফেলি, হ্যাঁ। ওকে, তাহলে দেখো, ধরো তোমার কাছে হচ্ছে একটা আয়না আছে, ঠিক আছে, এই হচ্ছে একটা আয়না। আচ্ছা, তাহলে ভাই তুমি হচ্ছে এরকম একটা জিনিস, এটা হচ্ছে একটা বস্তু, এটাকে আমরা বললাম অবজেক্ট, এটাকে আমরা বলবো অবজেক্ট, এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে ধরো এ দিয়ে। তাহলে তুমি হচ্ছে এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টের এই প্রতিবিম্বের সাপেক্ষে একটা, সরি, এই আমাদের এই আয়নার সাপেক্ষে, এই আয়নার সাপেক্ষে আয়নাকে আমরা লেটস সে এম দ্বারা প্রকাশ করি, এম এম প্রাইম।
তাহলে এই যে এম এম প্রাইম আয়নাটা আছে, আয়নার সাপেক্ষে তুমি এই অবজেক্টের ইমেজ বের করতে চাও বা প্রতিবিম্ব বের করতে চাও, ঠিক আছে? এটাকে অবজেক্ট না বলে, আমরা যেহেতু বাংলা ভার্সনের মানুষ, বাংলা কথা বলি, আমরা এটাকে বস্তু লিখি। তাহলে তুমি একটা বস্তুর প্রতিবিম্ব বের করতে চাও, তাই তো? আচ্ছা, তাহলে ভাইয়া প্রতিবিম্ব কিছু নিয়ম মেনে চলে। কি কি নিয়ম মেনে চলে? প্রথমত ভাইয়া, এই যে আমাদের এ বস্তুটা আছে, এই এ বস্তুর যে প্রতিবিম্ব, সে আয়না থেকে এর সমপরিমাণ দূরত্বে থাকবে। যদি আমাদের এই এ আয়না থেকে ডি পরিমাণ দূরত্বে থাকে, তাহলে এ এ প্রাইম সেও আয়না থেকে ডি পরিমাণ দূরত্বে থাকবে। এই দূরত্বটা, আয়না থেকে আমাদের এ এর দূরত্বটা যদি ডি হয়, তাহলে এই আয়না থেকে এ প্রাইম বা আমাদের হচ্ছে প্রতিবিম্বের দূরত্বটাও কি হবে? ডি। এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রতিবিম্ব বা জাস্ট বিম্ব, বা জাস্ট বিম্ব। আচ্ছা, তাহলে ভাইয়া দেখো, এই যে আমাদের আয়নার উপর অবস্থানকারী বিন্দুটা আছে, এই বিন্দু থেকে, আমরা মাত্র কি বললাম, এই বিন্দু থেকে ধরো আয়নাকে ও বিন্দুতে ছেদ করতেছে, এ এ প্রাইম রেখাটা আয়নাকে ও বিন্দুতে ছেদ করতেছে, তাহলে এই বিন্দু থেকে এ আর এ প্রাইমের দূরত্বটা সমান। তার মানে এই ও বিন্দুটা বা আমাদের এই আয়না আর এ এ প্রাইম, বস্তু ও বিম্বের সংযোগকারী সরলরেখা, এবং আয়না, এদের যে ছেদবিন্দু আছে, দেখো এ এ প্রাইম, সেটা হচ্ছে বস্তু আর বিম্বের সংযোগকারী সরলরেখা। এই এ এ প্রাইম আর আয়নার যে ছেদবিন্দু আছে, এই ছেদবিন্দুরা তাহলে কি হিসেবে কাজ করতেছে? যেহেতু এই দুটো দূরত্ব সমান, তার মানে ছেদবিন্দুটা আসলে মধ্যবিন্দু হিসেবে কাজ করতেছে। তাহলে এটা আসলে কি হিসেবে কাজ করতেছে? এ এ প্রাইমের মধ্যবিন্দু, এ এ প্রাইমের মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে দেখো, এই ও জিনিসটা কি হিসেবে কাজ করতেছে, বা আয়না কি হিসেবে কাজ করতেছে? বস্তু এবং বিম্বের মধ্যবিন্দু হিসেবে কাজ করতেছে। কমন সেন্স খাটাইলে কিন্তু বোঝা যায় যে আয়না অবশ্যই অবশ্যই বস্তু আর বিম্বের ঠিক মাঝামাঝি থাকবে। তাহলে যে ঠিক মাঝামাঝি থাকে, যেই বিন্দুটা ঠিক মাঝামাঝি থাকে, তাকেই তো আমরা মধ্যবিন্দু বলি, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে ভাই দেখো, এই যে আমাদের বস্তু আর বিম্বের সংযোগকারী সরলরেখা এ প্রাইম, এই সরলরেখাটা কিন্তু অবশ্যই অবশ্যই আয়নার উপর লম্ব। এই সরলরেখাটা অবশ্যই অবশ্যই আয়নার উপর লম্ব। এ এ প্রাইম অবশ্যই অবশ্যই কি হবে? আয়না এম এম প্রাইমের উপর লম্ব হবে। এ এ প্রাইম অবশ্যই অবশ্যই আয়না এম এম প্রাইমের উপর লম্ব হবে। ভাইয়া এগুলো কেন হচ্ছে? ফিজিক্সে পড়ছিল ভাইয়া, ম্যাথের মধ্যে এগুলো ডেরিভেশন নাই, এগুলো হয় সেটা আমরা জানি, একটু রিভিশন দিতে চাই, ঠিক আছে? এই ঘটনাগুলো ঘটে সেটা আমরা জানি, রিভিশন দিতে চাচ্ছি। কেন হয় সেটা তুমি ফিজিক্সে পড়ছিলা, ম্যাথের মধ্যে এটা পড়তেছে না, ঠিক আছে? আচ্ছা, তুমি আবার হয়তো এটা ফিজিক্সে পড়বা, তোমরা যখন সেকেন্ড ইয়ারের ফিজিক্স পড়বা তখন দেখবা খুব সম্ভবত জ্যামিতিক পদার্থবিজ্ঞান বলতে একটা চ্যাপ্টার আছে, জ্যামিতিক পদার্থবিজ্ঞানে এই ধারণাগুলো তুমি আবারও রিভিশন দিবা, তো তখন ভাইকে জিজ্ঞাসা করো। আপাতত হচ্ছে এটা এরকম হয়, সেটা আমরা জানলাম। তো ভাইয়া, দুইটা গাণিতিক বৈশিষ্ট্য আমরা জানলাম প্রতিবিম্ব তৈরি হওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, আয়নার উপর অবস্থিত বিন্দুটা বস্তু আর প্রতিবিম্বের সাপেক্ষে মধ্যবিন্দু হিসেবে কাজ করে। আয়নার উপর অবস্থিত বিন্দুটা বা আয়না, এই বিন্দুটাই তো আয়না, তাহলে এই যে আয়নাটা আছে, আয়নাটা কি হিসেবে কাজ করতেছে? বস্তু আর প্রতিবিম্বের মধ্যবিন্দু হিসেবে কাজ করতেছে। এটা গেল প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট, বস্তু এবং প্রতিবিম্বের সংযোগকারী সরলরেখা এ এ প্রাইম আয়নার উপর লম্ব। এটা গেল আমাদের দ্বিতীয় কনসেপ্ট। 9-10ও জানতাম, এখন আমরা একটু রিভিশন দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার ভাইয়া আমরা দুইটা জিনিস দেখতে চাই। দুইটা জিনিস বলতে বিভিন্ন রকম জিনিসই দেখবো, বিভিন্ন রকম প্রতিবিম্ব বের করবো, তবে মূলত সেটা হচ্ছে দুইটা কেস দেখতে চাই। তো ফার্স্টে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। ফার্স্ট আমরা কি দেখতে চাই? বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। আচ্ছা, দেখো আমাদের কাছে বলতেছে আমরা -2,3 এই বিন্দুটার, -2,3 এই বিন্দুটার প্রতিবিম্ব বের করতে চাই। কার সাপেক্ষে? আয়নার সাপেক্ষে। দেখো, প্রতিবিম্ব বের করা হয় আয়নার সাপেক্ষে। তাহলে ভাইয়া, তোমাকে যার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলবে, যার সাপেক্ষে বের করতে বলবে, সেটাই হবে আয়না। মাথায় রাখবা, ভাষাটা মাথায় রাখবা, মনে রাখবা। ভাষাটা কি? আয়নার সাপেক্ষে প্রতিবিম্ব বের হয়। তাহলে 5,6 বিন্দুর সাপেক্ষে তোমাকে যেহেতু প্রতিবিম্ব বের করতে বলতেছে, তাহলে 5,6 বিন্দুটাই কি হবে? আয়না। তাহলে 5,6 বিন্দুটাই কি হবে? আয়না। 5,6 বিন্দু সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলতেছে, তাহলে 5,6 এই বিন্দুটাই কি হবে? আমাদের আয়না। যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলে তাকে আয়না বলে। কার প্রতিবিম্ব? -3,2। তাহলে যার প্রতিবিম্ব বের করতে বলতেছে সে হচ্ছে বস্তু। আচ্ছা, তাহলে ভাই দেখো, আমি তুমি সবাই জানি যে বি হচ্ছে এ আর সি বিন্দু, বস্তু আর প্রতিবিম্বের মধ্যবিন্দু। তাহলে ভাই মধ্যবিন্দুর ধারণা কাজে লাগিয়ে আমরা হচ্ছে
সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। আচ্ছা, তাহলে ভাইয়া দেখো এ আর সি এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো এ আর সি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আসবে, এক্স স্থানাঙ্ক আসবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 মাইনাস 3 প্লাস আলফা ডিভাইডেড বাই 2। প্রশ্নে দেওয়া আছে মধ্যবিন্দুর এই ভুজের মানটা কত, আমরা যেটা ফর্মুলা দিয়ে বের করছি এই ভুজের মানটা প্রশ্নে কত দেওয়া আছে? 5। তাহলে এটা সলভ করলে দেখা যাচ্ছে আলফার মান চলে আসতেছে 13। ঠিক আছে, আলফার মান চলে আসলো তাহলে 13। এবার আমি যদি হচ্ছে বিটার কথা চিন্তা করি, মধ্যবিন্দুর কোটি বের করার ফর্মুলা কি? y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, তাহলে 2 প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তাহলে সেখান থেকে আমাদের বিটা আসতেছে কত? বিটা আসতেছে আমাদের 10। তাহলে আমরা দেখো আলফার মানও পেয়ে গেছি, বিটার মানও পেয়ে গেছি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13,10। তাহলে এটা হচ্ছে আমরা প্রপার নিয়মে পুরো অঙ্কটাকে সলভ করলাম। ভাই অঙ্কটা সলভ করার কোনো শর্টকাট আছে? আছে। চলো আমরা একটু শর্টকাটটা দেখি। এই শর্টকাটটা আসলে এই অঙ্কের জন্য, এটা মধ্যবিন্দুর জন্য। তোমরা হয়তোবা জানো, হয়তোবা জানো না। তো খেয়াল করো ভাইয়া, শর্টকাটটা মধ্যবিন্দুর জন্য অ্যাপ্লাই করতেছি, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। যে কোনো অঙ্কে মধ্যবিন্দু জানা থাকলে এই শর্টকাট অ্যাপ্লাই করা যাবে। দেখো তুমি হচ্ছে একটা প্রান্তবিন্দু জানো আর মধ্যবিন্দু জানো, তুমি অপর প্রান্তবিন্দু বের করতে চাও, তাহলে কিভাবে বের করা যায়? আচ্ছা, খেয়াল করো, আমাদের এখানে আমরা যখন এই এক প্রান্ত থেকে মধ্যবিন্দুতে আসতেছি, ভুজের কি পরিমাণ পরিবর্তন হচ্ছে? ভুজ 8 বেড়ে যাচ্ছে। তাহলে আমি যদি আবারও মধ্যবিন্দু থেকে, দেখো এটা একটা টার্মিনাল পয়েন্টের মতো, তাহলে এ থেকে তুমি বিতে আসতেছো, এখানে যেই পরিবর্তন হবে নিশ্চয়ই বি থেকে সিতে যাইতে সেম পরিবর্তন হবে, কারণ দূরত্বটা সেম। তাহলে এ থেকে বিতে আসতে ভুজের মান 8 বেড়ে গেছে, নিশ্চয়ই বি থেকে সিতে যাইতে ভুজের মান আবারও 8 বেড়ে যাবে। তাহলে ভুজের মান কত হয়ে যাবে? 13। সেম ওয়েতে এ থেকে বিতে যাইতে কোটি দেখো 4 বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই বি থেকে সিতে যাইতে কোটি আবারও 4 বেড়ে যাবে, তাহলে এটা কত হবে? 10। তাহলে এসে দেখো শর্টকাট কি আসলো? সি বিন্দুর স্থানাঙ্ক 13,10। তাহলে কি করছি আমি? এ থেকে বিতে যাইতে ভুজ আর কোটির যে পরিবর্তন হয়েছে, বি থেকে সিতে যাইতে ভুজ আর কোটির সে একই পরিবর্তন হয়েছে। বি মধ্যবিন্দু হওয়ার কারণে এই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে শর্টকাটটা সবাই বুঝতে পারছো কিনা, পুরো অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা? ইয়েস অর নো? ওকে, সেরা। তাহলে এটা যেহেতু আমরা বুঝতে পারছি, চলো এক্ষুনি আমরা এটা একটু প্র্যাকটিস করি। আমাদের কাছে খুবই সুন্দর একটা কুইজ দেওয়া আছে, যে শর্টকাটটা শিখাইলাম মাত্র, সেটা একটু নিজেদের খাতায় এঁকে সলভ করো। তোমাদের আমি 2 মিনিট সময় দিচ্ছি, ধীরে সুস্থে সবাই এই অঙ্কটাকে সলভ করে ফেলো। ঠিক আছে? ওকে, সো ইয়োর টাইম স্টার্টস নাও। সলভ করো সবাই। পোল দিচ্ছি, একটু ওয়েট করো ভাইয়ারা। এই যে কই গেল? হ্যাঁ, দেখো পোল লঞ্চ করা হয়ে গিয়েছে, সবাই দাগিয়ে ফেলো।
আচ্ছা, এই যে এত ইজি জিনিস, এটা যতজন মানুষ সঠিক আনসার করছে এক্স্যাক্টলি ততজন মানুষ ভুলও আনসার করছে। এটা ভুল করলা কেমনে ভাই? এটা তো চাইলেও ভুল করতে পারার কথা না। আচ্ছা, সমস্যা নেই, ভুল হয়েছে তো হয়েছে। দেখো বলতেছে এই বিন্দুর সাপেক্ষে আমরা প্রতিবিম্ব বের করব, তাহলে যার সাপেক্ষে বারবার বলছি সে হচ্ছে আয়না, তাহলে এটা হচ্ছে আমাদের আয়না। তাহলে এই হচ্ছে ধরো বস্তু, বস্তু কত 3, -2। আচ্ছা, তাহলে প্রতিবিম্ব কত হবে? দেখো ভুজ কি পরিমাণ বাড়ছে, ভুজ মোটেও বাড়ে নাই, তাহলে ভুজ মোটেও বাড়বে না। কোটি কি পরিমাণ বাড়ছে? কোটি 6 না, কোটি 10 বাড়ছে, কোটি 10 বাড়ছে। -2 থেকে 8 পর্যন্ত, -2 এর সাথে 10 যোগ করো তাহলে 8 হয়, তাহলে কোটি 10 বাড়ছে, তাহলে আবারও কোটি 10 বাড়বে, কত হবে তাহলে 18। তাহলে আনসার হবে 3, 18, যেটা সি নাম্বার অপশনে আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো দেখি লিডার বোর্ডে কারা কারা আছে। লিডার বোর্ডে আছে হচ্ছে আমাদের সাথে, ওকে, লিডার বোর্ডে আছে হচ্ছে লুবায়েদ, মারুফা, খন্দকার রেজওয়ানা, নাফিস, জামিউল হাসান, মেহরাব, ইকতেদারুল, সাবা, তাপসির, ফাতিন। ভেরি গুড ভাইয়ারা। ওকে, হ্যাঁ রাদিয়া, তোমার এসএমএস দেখা যাচ্ছে ভাইয়া এখন। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে এবার একটু সামনে যাই। ওকে, তাহলে তোমাদের আমি এখন যেটা বুঝাবো একটু মনোযোগ দিয়ে দেখো। এই সেম কনসেপ্টটা কিন্তু হচ্ছে আমরা একটু পরে আবারও কাজে লাগাবো। আচ্ছা, তাহলে খেয়াল করো। খেয়াল করো, ধরো আমাদের কাছে একটা বিন্দু আছে আলফা কমা বিটা, এই বিন্দুটার আমি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে চাই। আচ্ছা, তাহলে ভাইয়া ধরো এই হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব। এখন ভাই প্রতিবিম্বর স্থানাঙ্কটা কত হবে? সিম্পলি কিন্তু বের করা যায়। বস্তু আর প্রতিবিম্বের কানেক্টিং লাইন এটা হবে লম্ব এক্স অক্ষের উপর, তাই না? আচ্ছা, এখন দেখো ভাইয়া, তাহলে এই দূরত্বটা হচ্ছে যেহেতু এক্স অক্ষের উপর লম্ব, তার মানে এই দূরত্বটা হচ্ছে বিন্দুটার এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব। তোমরা চ্যাপ্টারের শুরুতেই পড়ছো কার্তেসীয় স্থানাঙ্কের এক্স অক্ষ থেকে কোনো একটা কার্তেসীয় স্থানাঙ্কের এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব হবে ওই কার্তেসীয় স্থানাঙ্কের কোটির সমান। কোন একটা কার্তেসীয় স্থানাঙ্কের এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব হবে ওই কার্তেসীয় স্থানাঙ্কের কোটির সমান। তাহলে ভাই আমাদের এখানে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্বটা কত? বিটা। তাহলে তোমরা সবাই জানি যে আমাদের এই যে আয়না, সেই আয়না থেকে বস্তুর দূরত্ব যা আয়না থেকে ইমেজের দূরত্ব বা বিম্বের দূরত্ব তাই। তাহলে ভাই দেখো এটা ছিল উপরের দিকে, এই জন্য আলফা কমা বিটা, আর এখানে আমি এক্স অক্ষের নিচে নামতেছি, তাহলে কোটি নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা কত আসবে? আলফা কমা মাইনাস বিটা। এটা ছিল বিটা ঘর উপরে, এই জন্য আলফা কমা বিটা, এটা বিটা ঘর নিচে, তাহলে এটা কি হবে? আলফা মাইনাস বিটা। তাহলে ভাই দেখো, আমি যদি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে চাই, আমাকে কিচ্ছু না, জাস্ট কোটির মান বা ওয়াই এর মান চেঞ্জ করতে হবে, ওয়াই এর চিহ্ন চেঞ্জ করতে হবে। এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার জন্য কি করতে হবে? কোটির চিহ্ন পরিবর্তন করতে হবে। কোটি যদি বিটা হয়ে থাকে এখন হয়ে যাবে মাইনাস বিটা। তাহলে এক্স কমা ওয়াই, এই বিন্দুটার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে? এক্স কমা মাইনাস ওয়াই, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বা কোটির চিহ্ন পরিবর্তন। উল্টা কথাও ঠিক, মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই, মাইনাস বিটার জায়গায় বিটা। তাহলে সবাই একটু ভাইকে বলো তো, এক্স অক্ষের সাপেক্ষে 5,4 বিন্দুর প্রতিবিম্ব কত হবে? এক্স অক্ষের সাপেক্ষে 5,4 বিন্দুর প্রতিবিম্ব কত হবে? ভেরি গুড, মেহরাব বলে দিচ্ছে, জিসান বলতেছে, লাবিবা বলতেছে, ইউসা বলতেছে, ফাইজা বলতেছে, উন্নত বলতেছে, আবিদ বলতেছে, ঈশিতা বলতেছে, আসাদুল, মিজান, নাবিলা, মুশফিকা, মাহিন, সাবরিয়া, তামান্না, উন্নত, তাসিন। ভেরি গুড, ভেরি গুড ভাইরা। দেখো অবশ্যই অবশ্যই এটা কি হবে? 5, -4, কোটির চিহ্ন পরিবর্তন, 4-এর বদলে হবে -4। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা তেলেসমাতি কারবার দেখাই। কি তেলেসমাতি কারবার? দেখো, দেখে ভাল লাগবে। তেলেসমাতি কারবারটা হচ্ছে ভাই, দেখো আমি মাত্র যেটা পড়াইছি সেটা ছিল কি? বিন্দুর প্রতিবিম্ব। মাত্র কি পড়াইছি? বিন্দুর প্রতিবিম্ব। মাত্র কি পড়াইছি? বিন্দুর প্রতিবিম্ব, তাই না? আচ্ছা, তো ভাই দেখো, তুমি আসলে যে কোনো টাইপের সমীকরণে এক্স এর জায়গায়, সরি, যে কোনো টাইপের সমীকরণে তুমি যদি ওয়াই এর জায়গায় -y বসাও, তাহলে এটা করলে যেরকম বিন্দুর প্রতিবিম্ব পাওয়া যায়,
সমীকরণের ক্ষেত্রেও তুমি যদি y এর জায়গায় -y বসাও, তাহলে x অক্ষের সাপেক্ষে ওই পুরো সমীকরণের প্রতিবিম্ব পাওয়া যাবে। আমি জানি তোমার ভাইয়ের কথা বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করার কোনো দরকার নাই। গণিত মুখে মুখে বিশ্বাস না, গণিত হবে কাগজে কলমে। চলো আমরা এটাকে প্রমাণ করি, ছবি দেখে প্রমাণ করি যে আসলেই y এর জায়গায় -y বসালে সম্পূর্ণ সমীকরণটার x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব তৈরি হয়। আচ্ছা, তাহলে দাঁড়াও, এটাকে আর একটু সুন্দর করা যায়। ওকে, তাহলে ভাই আমি কি বলছি, y এর জায়গায় -y বসাইলে শুধু যে বিন্দুর প্রতিবিম্ব তৈরি হয় তা না, সমীকরণেরও প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে সিম্পলি দেখো তো, এটার প্রতিবিম্ব x অক্ষ যদি আমি একটা আয়না ধরি, এটার প্রতিবিম্ব তৈরি হলে কি হবে, এই যে মুখ খোলা উপরের দিকে, এই সেম টাইপের একটা শেপ দেখতে পাবো যেটার মুখ খোলা থাকবে নিচের দিকে, তাই না? আচ্ছা, চলো তো দেখি এটা হয় কিনা, চলো দেখি এটা হয় কিনা। আচ্ছা, মাইনাস না, এবার তো হচ্ছে আমরা এখানে মাইনাস ছিল না, এখানে আমরা প্লাস বসাবো, y এর চিহ্ন পরিবর্তন হইছে। দেখো তো, তাহলে কি ভাইয়া ভুগিযোগী বলতেছিলাম না আসলে ভাইয়া যা বলছি তা সত্যি? ভাইয়া যা বলছি তা সত্যি। y এর জায়গায় -y বসাইলে শুধু যে বিন্দুর প্রতিবিম্ব তৈরি হয় তা না, পুরো সরল রেখা বা যে কোনো টাইপের, শুধু সরল রেখা না, যে কোনো বক্ররেখার সমীকরণ দেওয়া থাকলেও ওই সমীকরণের যে লেখচিত্র আছে সেই লেখচিত্রের প্রতিবিম্ব পাওয়া যাবে। এটা কিন্তু আমাদের বইতে নাই, জানায় রাখলাম তোমাদের, এটা বইতে নাই, তোমাদের জানায় রাখলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো একটা এক্সট্রা জিনিস, একটা মজার জিনিস আমরা জেনে রাখলাম। তাহলে সবাই কি হচ্ছে এটা বুঝতে পারছো? সুন্দর একটা জিনিস আমরা একটু অবজার্ভ করলাম যে এরকম ভাবে y এর জায়গায় -y বসাইলে শুধু বিন্দু না, সম্পূর্ণ সমীকরণেরই যে লেখচিত্র সেটার প্রতিবিম্ব পাওয়া যায়। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে হোপফুলি হচ্ছে জিনিসটা ধরতে পারছো। এখন আমরা যদি একটু সামনে যাই, রেখার সাপেক্ষে রেখা, ও সরি, আমরা হচ্ছে x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতেছিলাম, সেম ওয়েতে আমরা চাইলে y অক্ষের সাপেক্ষেও প্রতিবিম্ব বের করতে পারি। আমার এখানে আবার ঝামেলা হচ্ছে, একটু দাঁড়াও। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা সামনে যাই। তো একটু আগে আমরা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার জন্য y এর চিহ্ন পরিবর্তন করছি। এবার কমন সেন্স কি বলে, y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার জন্য আমাকে কি করা উচিত? y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার জন্য আমাকে কি করা উচিত? এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার জন্য আমরা y এর চিহ্ন পরিবর্তন করছি। y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার জন্য আমার এক্স এর চিহ্ন চেঞ্জ করা উচিত। আসলেই তাই, দেখো y অক্ষের সাপেক্ষে সেম ওয়েতে আমরা দেখাইতে পারবো যে y অক্ষের সাপেক্ষে x, y বিন্দুর প্রতিবিম্ব হবে -x, y। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু ভাইকে বলো তো, y অক্ষের সাপেক্ষে 5,4 বিন্দুর প্রতিবিম্ব কত হবে? y অক্ষের সাপেক্ষে 5,4 বিন্দুর প্রতিবিম্ব কত হবে? সেরা সেরা ভাই, তোমরা দেখি বস হয়ে গেছে প্রতিবিম্বের, আমার চেয়ে ভালো প্রতিবিম্ব এখন তোমরা পারো। -5,4, ঠিক আছে, ভেরি গুড। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম যে y অক্ষের সাপেক্ষে 5,4 বিন্দু প্রতিবিম্ব আসতেছে -5,4। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে একটু সামনে যাই। আচ্ছা, এইবার হচ্ছে আমি কি করতে চাই, এইবার আমি দেখো এখানেও কিন্তু কোনো সরল রেখার সমীকরণে, যেমন তোমাদের আমি যদি গ্রাফ দেখাই, মাত্র কি দেখছি, y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার জন্য x এর বদলে -x বসাইতে হয়। এই কনসেপ্টটা কিন্তু গ্রাফের ক্ষেত্রেও সত্যি। y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার জন্য, এটা প্রতিবিম্ব বের করলে কি হবে, দেখো তো, এই পাশের প্রতিবিম্ব, এই এতটুকু অংশের প্রতিবিম্ব এরকম হবে, এতটুকু অংশের প্রতিবিম্ব এরকম আসবে, y অক্ষের সাপেক্ষে এতটুকু অংশের প্রতিবিম্ব এরকম আসবে, আর এই যে এতটুকু অংশ আছে এটার প্রতিবিম্ব এরকম হবে, তাই না? তাহলে y অক্ষের সাপেক্ষে আমরা যদি প্রতিবিম্ব তৈরি করি, দেখা যাবে এইরকম একটা ছবি আসতেছে, এতটুকু প্রতিবিম্ব এই পাশে, আবার এতটুকু প্রতিবিম্ব এই পাশে, এরকম একটা ছবি আসবে y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। আচ্ছা, তাহলে চলো দেখি আসলেই সেটা সত্যি কিনা, আসলেই x এর জায়গায় -x বসাইলে y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব তৈরি হয় কিনা। তাহলে এখানে x এর জায়গায় -x বসাইলে কি আসবে, -x এর হোল স্কোয়ার, তার মানে সিম্পলি x স্কোয়ার। এখানে x এর জায়গায় -x বসাইলে কি হবে, মাইনাসে মাইনাসে +x, বাকি সবকিছু সেম, বাকি সবকিছু সেম। তাহলে -y
প্লাস 1 ইকুয়ালস টু 0। হয়েছে? হয়েছে কিন্তু। তাহলে দেখো এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে ভয় অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়, বিন্দুর ক্ষেত্রেও, যে কোনো সমীকরণের গ্রাফের ক্ষেত্রেও। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা এবার যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করছি, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করছি। এবার আমরা যে কোনো র্যান্ডম সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব কিভাবে বের করতে হয় তা জানতে চাই। যে কোনো র্যান্ডম সরলরেখার সাপেক্ষে কিভাবে প্রতিবিম্ব বের করতে হয় তা জানতে চাই। আচ্ছা দেখো, প্রশ্নে বলতেছে y ইকুয়ালস টু এক্স রেখা, বা y কে যদি এপাশে পাঠায় দেই x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 রেখা, এই রেখার সাপেক্ষে, সাপেক্ষে মানে এটা হচ্ছে আয়না, যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলে সেই হচ্ছে আয়না। তাহলে এই রেখার সাপেক্ষে 5,6 বিন্দুর প্রতিবিম্ব বের করো। তাহলে এই হচ্ছে ধরো আমাদের আয়না, এই হচ্ছে আমাদের আয়না। তাহলে এই যে আমাদের আয়না এম এম প্রাইম, এটা সমীকরণ কত? এটা সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমরা হচ্ছে এই আয়নার সাপেক্ষে কার প্রতিবিম্ব বের করতে চাই? 5,6 এর প্রতিবিম্ব বের করতে চাই। কার প্রতিবিম্ব? 5,6 এর প্রতিবিম্ব। তাহলে এই হচ্ছে আমাদের 5,6, ধরলাম এটা হচ্ছে আমাদের এ বিন্দু। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া 5,6 এর প্রতিবিম্ব লেটস সে এ প্রাইম। আমাদের কাজ এই এ প্রাইমের স্থানাঙ্কটা খুঁজে বের করা। আমাদের কাজ এ প্রাইমের স্থানাঙ্কটা খুঁজে বের করা। আচ্ছা, তো ভাই দেখো, আমি যদি এ প্রাইমের স্থানাঙ্ক খুঁজে বের করতে চাই, আমার আসলে এই এ এ প্রাইম আর এম এম প্রাইম এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লাগবে। একটু আগে আমরা দেখছি মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুতে আয়নার যে বিন্দু থাকে সেই স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে প্রতিবিম্ব খুঁজে বের করতে হয় এটা আমরা দেখছি। তাহলে প্রতিবিম্ব খুঁজে বের করতে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমাদের লাগবে। তাহলে এই যে আমাদের এখানে মধ্যবিন্দুটা আছে, এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমার লাগবে আমি যদি প্রতিবিম্ব খুঁজে বের করতে চাই। আচ্ছা, এখন মধ্যবিন্দু কোথায় পাবো? দেখো মধ্যবিন্দু হচ্ছে আয়নার যে সরল রেখাটা আছে, আয়নার যে সরল রেখাটা আছে সেই সরল রেখা আর এ এ প্রাইম, এই দুটো সরল রেখার ছেদবিন্দু। মধ্যবিন্দুটা কি? মধ্যবিন্দুটা হচ্ছে আয়নার যে সরল রেখাটা আছে সেই সরল রেখা আর এ এ প্রাইম, এই দুইটার ছেদবিন্দু। আচ্ছা, তাহলে ভাই আমরা যদি এই দুটো সরল রেখার সমীকরণ সমাধান করি, এই দুইটা সরল রেখার সমীকরণ এ এ প্রাইম আর এম এম প্রাইম, এই দুইটা সরল রেখার সমীকরণ আমরা যদি সমাধান করি, তাহলেই হচ্ছে ও বিন্দু বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। এখন সরলরেখা সমীকরণ সমাধান করতে গেলে তোমাকে তো আগে সরলরেখা সমীকরণ জানা লাগবে। তাহলে আমার প্রধান কাজ হবে এই এ এ প্রাইম সরলরেখা সমীকরণটা বের করা। তাহলে এটা হবে আমাদের ধাপ 1, এ এ প্রাইম সরলরেখা সমীকরণটাকে বের করা। আচ্ছা, তাহলে ভাই দেখো এ এ প্রাইম, এই সরলরেখাটা কার উপরে লম্ব? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 এর উপর লম্ব। তাহলে তোমরা তো পড়ছো লম্ব সরলরেখা সমীকরণ কিভাবে বের করতে হয়। এক্স আর ওয়াই এর যে সহগ সেটা পরিবর্তন হবে। তাহলে এক্স আর ওয়াই এর সহগ চেঞ্জ, তাহলে দুইটা সহগই 1, তাহলে যা আছে তাই। ওয়াই এর সহগের চিহ্ন চেঞ্জ, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের লম্ব সরল রেখা, এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল, এটা হয়ে গেল কি আমাদের লম্ব সরল রেখা। কিভাবে বের করছি আবারও বলি, লম্ব সরলরেখার ক্লাসে পড়ছো। লম্ব সরলরেখা সমীকরণ বের করার জন্য এক্স আর ওয়াই এর সহগ পরিবর্তন। তাহলে এক্স আর ওয়াই এর সহগ দুইটাতেই 1 করে আছে, সো জাস্ট 1। ওয়াই এর সহগের চিহ্ন পরিবর্তন, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি এ এ প্রাইমের সমীকরণ। আচ্ছা, তাহলে ভাই কে এর ভ্যালু কেমনে বের করব? কে এর ভ্যালু কেমনে বের করব? দেখো এই সরল রেখাটা, এই এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, এই সরলরেখাটা 5,6 বিন্দুগামী। তাহলে 5,6 দিয়ে সরলরেখা সমীকরণ সিদ্ধ করালেই কে এর ভ্যালু চলে আসবে। 5,6 দিয়ে সরলরেখা সমীকরণ সিদ্ধ করালেই কে এর ভ্যালু চলে আসবে। তাহলে ভাই কে এর ভ্যালু আসলো কত? -11। তাহলে কে এর ভ্যালু আসছে কত? -11। তাহলে সরলরেখার সমীকরণটা কি আসছে? এ এ প্রাইম, এই সরলরেখার সমীকরণটা কি আসছে? x প্লাস ওয়াই -11 ইকুয়ালস টু 0, অথবা x প্লাস ওয়াই ইকুয়ালস টু 11। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই সরলরেখার সমীকরণ বের করে ফেলছি। এবার আমার কাজ এই সরলরেখা এ এ প্রাইম, এই সরলরেখা এ এ প্রাইম, এ এ প্রাইম আর এই সরলরেখা এম এম প্রাইম, এদের ছেদবিন্দু খুঁজে বের করা। ছেদবিন্দু খুঁজে বের করার জন্য এদেরকে সমাধান করা লাগবে। x প্লাস ওয়াই ইকুয়ালস টু 11, এইটা আর হচ্ছে কত? এম এম প্রাইম কি? x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এই দুটো সরলরেখা
আমাদেরকে সমাধান করা লাগবে। ক্যালকুলেটর হাতে নাও, সলভ করো। ক্যালকুলেটর দিয়ে সলভ করলে দেখা যাবে এদের সমাধান আসতেছে, এদের সমাধান বা ছেদবিন্দু আসতেছে, সমাধান করে পাই, সমাধান করে পাই, সমাধান করে পাই, কত পাই? সমাধান করে পাই ও বিন্দুর স্থানাঙ্ক আসতেছে 11/2, 11/2। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত আসলো? 11/2, 11/2। তাহলে আমরা দেখো এই স্থানাঙ্কটা বের করে ফেলছি, 11/2, 11/2। মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছি 11/2, 11/2। দেন বাকি অঙ্ক একটু আগে যা করছি তার মতো। ঠিক আছে, তাহলে ধাপ 1 হচ্ছে এ এ প্রাইম এই সরল রেখার সমীকরণ বের করা। ধাপ 2 হচ্ছে এই এ এ প্রাইম আর আয়না এদের ছেদবিন্দু খুঁজে বের করা। ধাপ 3 হচ্ছে মধ্যবিন্দুর কনসেপ্ট কাজে লাগিয়ে প্রতিবিম্বটাকে খুঁজে বের করা। তাহলে ধরে নিলাম প্রতিবিম্ব হচ্ছে আলফা কমা বিটা, ধরে নিলাম প্রতিবিম্ব হচ্ছে আলফা কমা বিটা। তাহলে এই আলফা কমা বিটা আর 5,6 এদের মধ্যবিন্দু হচ্ছে 11/2, 11/2। তাহলে দেখো এই দুইটার মধ্যবিন্দু কত হবে? মধ্যবিন্দুর ভুজ কত হবে? 5 প্লাস আলফা ডিভাইডেড বাই 2, 5 প্লাস আলফা ডিভাইডেড বাই 2, সেটা কত? 11/2। সেটা কত? 11/2। 5 প্লাস আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 11/2। তাহলে সেখান থেকে আমাদের আলফা আসতেছে 6। এবার সেম কাজ যদি বিটা নিয়ে করি, 6 প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 11/2। তাহলে সেখান থেকে আমাদের বিটা আসতেছে কত? 5। তাহলে আলফা বের করছি আমরা 6 আর বিটা বের করছি আমরা 5। তাহলে আমাদের এ প্রাইম বা প্রতিবিম্বের স্থানাঙ্ক কত আসলো? 6,5। তাহলে দেখো অঙ্কটা করতে গিয়ে এই যে আমরা প্রতিবিম্ব বের করলাম 6,5, এখান থেকে আমরা একটা শর্টকাটও পেয়ে গেছি। কি শর্টকাট? শর্টকাটটা পাচ্ছি y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে বা x মাইনাস y ইকুয়ালস টু 0 রেখার সাপেক্ষে c, d বিন্দুর স্থানাঙ্ক হবে, c, d বিন্দুর স্থানাঙ্ক হবে d, c। c, d বিন্দুর স্থানাঙ্ক কত হবে? d, c। কার সাপেক্ষে? এই y ইকুয়ালস টু x, এই যে স্পেশাল রেখাটা, স্পেশাল রেখার সাপেক্ষে c, d বিন্দুর স্থানাঙ্ক কত হবে? d, c। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার পুরো প্রসেসটা একবার দেখো। শুরুতেই আমরা বস্তু এবং বিম্ব এদের সংযোগকারী যে সরল রেখা এ এ প্রাইম, সেই এ এ প্রাইমের সমীকরণটাকে বের করছি। শুরুতেই আমরা কি করছি? এ এ প্রাইমের সমীকরণটাকে বের করছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করতেছি আমরা? এই যে এ এ প্রাইমের সমীকরণটাকে বের করলাম, এই এ এ প্রাইম আর এম এম প্রাইম, এই এ এ প্রাইম আর এম এম প্রাইম এদের ছেদবিন্দু বের করছি। সরলরেখার সমীকরণ সমাধান করে ছেদবিন্দু বের করছি। বা কিভাবে সমাধান করছেন? ক্যালকুলেটর দিয়ে সমাধান করছি। কিভাবে ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে হয়? অন্তর্ভায়ের ভিডিও দেওয়া আছে, দেখে নিও। তোমাদের পোর্টালেই দেওয়া আছে ক্যালকুলেটর হ্যাক্স, দেখে নিও। তাহলে আমরা হচ্ছে এই দুইটা সরলরেখা সমীকরণ সমাধান করে 11/2, 11/2 পাইছি। কেমনে সমাধান করছেন? ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, তাহলে এই সমাধান বিন্দুটা আসলে আসছে মধ্যবিন্দু, বস্তু আর বিম্বের মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা বিম্ব স্থানাঙ্ক বের করে ফেলছি। তাহলে এই হচ্ছে পুরো প্রসিডিওর। এবার এমসিকিউ এর জন্য শর্টকাট কি? শুধুমাত্র এই স্পেশাল সরলরেখার ক্ষেত্রে দেখা যায় y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে দেখা যায় 5,6 বিন্দুর স্থানাঙ্ক আসছে 6,5। তার মানে c, d বিন্দুর স্থানাঙ্ক আসছে d, c। x, y বিন্দুর স্থানাঙ্ক আসবে, x, y বিন্দুর স্থানাঙ্ক আসবে y, x। ঠিক আছে? আচ্ছা, দেখো সেটাই আমাদের এখানে লিখে দেওয়া আছে যে y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে 5,6 বিন্দুর স্থানাঙ্ক 6,5, অর্থাৎ x, y বিন্দুর সাপেক্ষ y, x। x এর জায়গায় y আর y এর জায়গায় x বসায় দিলেই কাজ হয়ে যায়। সবাই ভাইয়াকে বলো ফুল অঙ্কটা বুঝতে পারছি কিনা, ফুল অঙ্কটা বুঝতে পারছি কিনা। আচ্ছা, রাতুল এখনই বিরতি দিচ্ছি, চিরদিনের জন্য বিরতি, আমাদের ক্লাস আসলে শেষ। ঠিক আছে, আর একটু 2-1 মিনিট অপেক্ষা করো। ওকে, ঠিক আছে, সেরা। তাহলে যেহেতু এটা আমরা বুঝতে পারছি, আমাদের আজকের ক্লাসের লাস্ট কুইজ, সবাই হচ্ছে এটাকে একটু সলভ করার ট্রাই করো। তোমাদের আমি জাস্ট 1 মিনিট সময় দিব। মাত্র তোমাদের আমি এগুলো পড়াইছি, মাত্র বলছি, সো পারা উচিত। সো দেখো সবাই এটাকে সলভ করো। ওকে, দেখো কুইজ লঞ্চ করে দেওয়া হয়েছে, সবাই সলভ করো।
ওকে, আমাদের সময় শেষ। আচ্ছা, অসুবিধা নেই। ই অপশন আছে তো, ই অপশনও আছে। আচ্ছা, তো অসুবিধা নাই, বেটার লাক নেক্সট টাইম। যাদের একটু ভুল হয়ে গিয়েছে, দেখো আমরা বলতেছি এক্স অক্ষের সাপেক্ষে এই সরল রেখাটার প্রতিবিম্ব বের করতে চাই। তাহলে একটু আগেই বলছিলাম এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার জন্য তুমি সিম্পলি ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসায় দিবা। তাহলে এখানে যদি আমরা তাই করি, ওয়াই এর জায়গায় যদি মাইনাস ওয়াই বসাই, আসে কত? 3x প্লাস 4y প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে 3x প্লাস 4y প্লাস 12 ইকুয়ালস টু 0 কোথায় আছে? এটা ডি নাম্বার অপশনে আছে। সো ডি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। আচ্ছা, অবশ্যই উন্নত দোয়া থাকবে। চলো দেখি লিডার বোর্ডে কারা কারা আছে। লিডার বোর্ডে আছে আসাদুল, সাইকা, সিফাত, মারুফা, নাফিস, তাসফিয়া, রামিম, কনা, মাহিয়া এবং তাসিন। ভেরি গুড ভাইয়ারা। ঠিক আছে, ওকে। একটু দাঁড়াও তো, কাহিনী কি হইলো এখানে। ওকে, ঠিক আছে। তাহলে ভেরি গুড রুদ্র, এটাই তো অনেক ভাইয়া। ভেরি গুড নওশিন, ভেরি গুড ফাবিহাতুল হোসনি। ওকে, চমৎকার। ঠিক আছে, তাহলে ভাই এই ছিল আমাদের আজকের ক্লাস। এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, হোপফুলি সলভ করতে পারবা। আচ্ছা, তো তোমাদের দ্বিতীয় দিনের মতো ক্লাস নিতে আসলাম। সাধারণত আমার শিডিউল থাকে না তোমাদের সাথে, তো যদি আবার কোনো ক্লাসের দিকে দেখা হয় তাহলে তো দেখা হবেই। অতদিন ভাইয়ারা ভালো থাকো, সুস্থ থাকো। হোপফুলি সবার সাথে আবারও কোনো না কোনো একটা ক্লাসে দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।